শিগগিরই পুরো দেশ পুনরুদ্ধারের অঙ্গীকার সিরীয় প্রেসিডেন্ট আসাদের, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিদ্রোহীদের। উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের চূড়ান্ত অনুমোদন মার্কিন সিনেটের। চীনের আপত্তি সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন। জার্মান চ্যান্সেলরের শরণার্থী নীতির সমালোচনায় ফরাসি প্রধানমন্ত্রী। অভিবাসী ঠেকাতে মেসিডোনিয়াতে প্রস্তুত থাকার আহ্বান অস্ট্রিয়ার। এবং ভেনেজুয়েলায় জিকায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু। প্রাদুর্ভাব মোকাবেলায় ব্রাজিলে ২ লক্ষাধিক সামরিক সদস্য মোতায়েন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। সরকার বিরোধী বিদ্রোহীদের হাত থেকে অচিরেই পুরো দেশ পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাশারের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। আর আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহীরা। একটি স্থায়ী অস্ত্রবিরতি কার্যকরের ব্যাপারে বিশ্ব নেতারা একমত হওয়ার একদিন পরই দুপক্ষের কাছ থেকে এমন বক্তব্য আসে। এদিকে বাশার আল আসাদ সিরিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছে সৌদি আরব। সিরিয়ার দামেস্ক ও হোমস প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় এই বোমাবর্ষণের জন্য রুশ বাহিনীকে দায়ী করা হয় অনলাইনে প্রকাশিত এই ভিডিওতে। সিরিয়ায় অস্ত্রবিরতির ব্যাপারে বিশ্ব নেতাদের সম্মতির একদিন পরে শুক্রবার এ ভিডিও প্রকাশ পায়। একই দিন বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, যে কোনো ধরনের আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা চলার সময়ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে সরকারি বাহিনী। এর আগে জার্মানির মিউনিখে বৃহস্পতিবার সিরিয়াকে সাহায্যকারী আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈঠকে অস্ত্রবিরতির বিষয়ে সম্মত হন বিশ্ব নেতারা। আঞ্চলিক শক্তিগুলো বিদ্রোহীদের মদদ দেয়া বন্ধ করলে সিরিয়ার সংকট 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু তা না হলে সংকট সমাধানে দীর্ঘ সময় লাগবে। আমার দেশ থেকে আমি যে কোনো উপায়ে সন্ত্রাসীদের নির্মূল করব এবং অবশ্যই বৈধ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। কয়েকটি আরব দেশ সিরিয়ায় সেনা পাঠাতে চাইছে বলে যেসব খবর আমরা পাচ্ছি, তেমন কিছু ঘটলে কঠোর হস্তেই তা মোকাবেলা করা হবে। প্রেসিডেন্ট বাশারের এমন বক্তব্যের পরপরই আহরার আল শাম, ফায়লাক আল শামের মতো কয়েকটি বিরোধী সংগঠন আসাদ সরকারকে অপসারণ না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির এক মুখপাত্র সংবাদ মাধ্যমে জানান, রাশিয়া বিমান হামলা বন্ধ না করলে অস্ত্রবিরতি মানবেন না তারা। বিরোধী দলগুলোর সমন্বয়ক রিয়াদ হিজাব বলেন, শান্তি ফিরিয়ে আনতে হলে অস্ত্রবিরতির আগে একটি সর্বসম্মত রাজনৈতিক মতৈক্য প্রয়োজন। বাশারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, অবৈধ বাশার সরকার চাইলেও সামরিক উপায়ে সিরিয়ার জনগণকে দমন করতে পারবে না। এরই মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় গেল 4 বছরের গৃহযুদ্ধে 3 লাখেরও বেশি মানুষের মৃত্যু এবং 1 কোটিরও বেশি মানুষের গৃহহীন হওয়ার জন্য বাশার আল আসাদকে দায়ী করেছেন। বাশার ক্ষমতা থেকে অপসারিত হলেই আইএস জঙ্গিদের দৌরাত্ম্য কমে আসবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ বাশারই মৌলবাদীদের জেল থেকে ছেড়ে দিয়ে জঙ্গি দল তৈরিতে সহায়তা করেছে। এমনকি তিনি আইএস এর সাথে ঘনিষ্ঠভাবে ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দাহরেত আল কারা ও দাহরেত আল কান্দিলা এলাকার বেশ কয়েকটি পাহাড় দখলের দাবি করেছে সরকারি বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, এসব এলাকায় সেনা অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন ব্রেনান। মার্কিন গণমাধ্যমে ব্রেনান বলেন, আইএস রাসায়নিক পদার্থ জড়ো করছে বলেও প্রমাণ রয়েছে তাদের কাছে। জঙ্গি সংগঠনটি ইউরোপের দেশগুলো থেকে রাসায়নিক পদার্থ জোগাড় করছে বলে ধারণা করছে সিআইএ। এর আগে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার সিনেটে শুনানিতে আর্ম কমিটির কাছে বলেন, সিরিয়া যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার হচ্ছে। এছাড়া দেশটিতে বিদেশি শক্তিগুলো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলেও জানান তিনি। সিরিয়ায় যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের ঐকমত্যের পর শিগগিরই দেশটিতে ত্রাণবহর রওনা দেবে বলে জানিয়েছেন সিরিয়ায় মানবিক সহায়তা বিষয়ক যৌথ বাহিনীর প্রধান জ্যান ইজিল্যান্ড।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে জার্মানিতে প্রবেশ করা সিরীয় শরণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে 40,000 সিরীয় শরণার্থীকে নতুন করে আশ্রয়ের ব্যবস্থা করছে তুরস্ক। প্রায় 5 বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে 4,70,000 মানুষের প্রাণহানি ঘটেছে। সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই সময়ের মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির প্রায় 45% অধিবাসী। আর্থিক ক্ষতি হয়েছে 25,500 কোটি মার্কিন ডলারেরও বেশি। এই বাস্তবতায় সিরিয়ায় যুদ্ধ বন্ধে বৃহস্পতিবার জেনেভায় বিশ্ব নেতাদের ঐকমত্যের পর দ্রুত দেশটিতে ত্রাণ পাঠাতে উদ্যোগী হয় জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির সিরিয়ায় মানবিক সহায়তা বিষয়ক বাহিনীর প্রধান জেন ইজিল্যান্ড জানান, শিগগিরই দেশটিতে ত্রাণবহর রওনা দেবে। আমাদের সদস্যরা সিরিয়ায় অবরুদ্ধ শহরগুলোতে দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। বিবাদমান পক্ষগুলো থেকে সবুজ সংকেত পেলেই সেখানে পৌঁছে যাব আমরা। ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এখনো অনেক কাজ বাকি। আগামী কয়েকদিনে অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করছি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে জার্মানিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ভন ডের লিয়েন। আমাদের বিশ্বাস সিরিয়ায় শান্তি ফিরে আসবেই। তাই জার্মানিতে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চাই আমরা। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অন্তত 100টির বেশি পেশায় দক্ষ করে তুলবে, যারা দেশে ফিরে অন্তত 10 বছরের মধ্যেই সিরিয়ার পুনর্গঠন করতে পারবেন। অন্তত 40,000 সিরীয় শরণার্থীকে তুর্কি সীমান্তের ওপারে স্থাপিত কয়েকটি শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী ইয়ালকিন একদোয়ান। রাশিয়ার অব্যাহত বিমান হামলার কারণে গেল সপ্তাহ থেকে বহু সিরীয় শরণার্থী আমাদের সীমান্তের কাছে ভিড় করতে থাকে। তাদের বসবাসের জন্য আমরা নতুন করে 9টি শিবির স্থাপন করে দিয়েছি। এ স্রোত বাড়তে থাকলে তা তুরস্কের পাশাপাশি ইউরোপকেও সমস্যার মুখে পড়তে হবে। সিরিয়ায় বিমান হামলা বন্ধে রাশিয়ার প্রতি চাপ তৈরি করতেই সিরীয় শরণার্থীদের তুরস্কের অভ্যন্তরে আশ্রয় না দিয়ে সিরিয়া সীমান্তে শিবির তৈরি করে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। উত্তর কোরিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিবাদে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। সেই সঙ্গে উত্তরের সম্ভাব্য সামরিক আগ্রাসন প্রতিরোধে দক্ষিণ কোরিয়ায় নতুন করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সিউল যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়ে চীনের উদ্বেগ সত্ত্বেও শনিবার দক্ষিণ কোরিয়ায় মার্কিনিরা ক্ষেপণাস্ত্র মোতায়েনের এ ঘোষণা দেয়। শুক্রবার জার্মানির মিউনিখে চলমান বার্ষিক নিরাপত্তা সম্মেলনে এক পার্শ্ব বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন একটি প্রস্তাব আনার বিষয়ে একমত হন বলে জানায় রয়টার্স। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায় সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ চীন সহ এশিয়ার বিভিন্ন দেশের কৌশলগত নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলবে বলে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন ওয়াং ই। চীনের এমন মন্তব্য উপেক্ষা করেই শনিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় মার্কিন বাহিনী। দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে ওয়াশিংটন সিউল যৌথ উদ্যোগের খবরের মধ্যেই সেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। মিত্রপক্ষকে উত্তর কোরিয়ার সম্ভাব্য যে কোনো হুমকি থেকে রক্ষায় এ উদ্যোগ নেয়ার কথা জানান সিউলে নিযুক্ত মার্কিন সেনা কর্মকর্তারা। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের জরুরি হটলাইন যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এ অবস্থায় দুই কোরিয়ার যৌথ শিল্পাঞ্চল কায়সংয়ে অচলাবস্থা দেখা দেওয়ার জন্য পিয়ংইয়ংকে দায়ী করল সিউল। উত্তর কোরিয়ার শত্রুতামূলক আচরণ দিন দিন চরম মাত্রায় পৌঁছাচ্ছে। তারা যা করছে সেজন্য মোটেও অনুতপ্ত নয়। কায়সং বন্ধের জন্য সম্ভাব্য সব খারাপ ফলের জন্য পিয়ংইয়ংই দায়ী থাকবে। এদিকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিতর্কিত উপগ্রহ উৎক্ষেপণকে কেন্দ্র করে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার সিনেটে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশের পর এবার প্রতিনিধি পরিষদেও তা অনুমোদন পেয়েছে। বিলটিতে মার্কিন প্রেসিডেন্টের সইয়ের মধ্য দিয়ে ওয়াশিংটন পিয়ংইয়ং এর ওপর ব্যাপক পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। 1000 বছর পর পোপ ও রুশ অর্থোডক্স চার্চ প্রধানের বৈঠক। মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান। মধ্য আমেরিকার দেশ ভেনেজুয়েলায় জিকায় আক্রান্ত হয়ে 3 ব্যক্তির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও 65 জন। এ ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সশস্ত্র বাহিনীর 2 লক্ষাধিক সদস্য মোতায়েন করেছে ব্রাজিল। মশক নিধন কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়াতে তারা কাজ করবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে মশার কামড়ে সংক্রমিত আরেক রোগ গুলেনবেরির সঙ্গে জিকার সম্পর্ক থাকার বিষয়টি এখন বেশ স্পষ্ট বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ব্রাজিলের এই পরিবারটির সবাই জিকা আক্রান্ত। এডিস মশার কামড়ে এই ভাইরাস সংক্রমিত হয়েছে দেশটির প্রায় 15 লাখ মানুষের দেহে। এরই মধ্যে 4000 মাইক্রোসেফালি বা ছোট মাথা শিশু জন্ম হয়েছে জিকা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের গর্ভে। সম্প্রতি এই রোগে আক্রান্তদের পক্ষাঘাতগ্রস্ত হওয়ারও উদাহরণ মিলেছে। এমন অবস্থায় দেশটিতে মশা নিধন ও মশাবাহিত রোগের বিষয়ে জনসাধারণকে সচেতন করতে বিশেষ অভিযানে নামানো হয়েছে প্রতিরক্ষা বাহিনীর 2,20,000 সদস্যকে। মশার বংশ বিস্তারের জায়গাগুলোকে যেন তেন ভাবে নয়, বরং স্থায়ীভাবে ধ্বংস করতে হবে। এটা এককালীন কোনো কর্মসূচি নয়, মশক বিরোধী সংগ্রাম প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন জনসাধারণকে এই অভিযানে সম্পৃক্ত করতে। পরিবারের প্রতিটি সদস্যকে এতে অংশ নেবার বিষয়টির উপর জোর দিচ্ছি আমরা। ব্রাজিলের গবেষকরা জানিয়েছেন, আণবিক প্রকৌশল পদ্ধতিতে লালা, রক্ত ও মূত্র পরীক্ষায় 5 ঘন্টার মধ্যে জিকার উপস্থিতি শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করেছেন তারা। জিকার জীবনচক্র শনাক্ত করার কাজও চলছে। এছাড়া মশার কামড়ে সংক্রমিত আরেক রোগ গুলেনবেরির সঙ্গে জিকার যোগসূত্র থাকার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। এদিকে ভেনেজুয়েলায় জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে একথা জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এখন পর্যন্ত দেশে 319 জনের দেহে জিকা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে, যাদের 3 জন মারা গেছেন। আরও 65 জনের অবস্থা আশঙ্কাজনক। চীনা, ইরান। ভেনেজুয়েলা ভ্রমণ শেষে দেশে ফেরা পেরুর এক নাগরিকের দেহে জিকা সংক্রমণের খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটির 2 বাসিন্দা এ রোগে আক্রান্ত হলো। বিশ্বজুড়ে জিকা আতঙ্কের মাঝেই চীনের হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর সুস্থ হয়ে ওঠার সুখবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সম্প্রতি দক্ষিণ আমেরিকা বেড়াতে গিয়ে এ ভাইরাসে আক্রান্ত হন ওই চীনা নাগরিক। জাহিদুর রহমান, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত 27 কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী বিভিন্ন শহরে এই অভিযান চালানো হয়। নিহতরা সবাই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সদস্য বলে জানায় রয়টার্স। এদের মধ্যে 16 জন নিহত হন দেশটির সিরিয়ার সীমান্তবর্তী সিজর শহরে। এছাড়াও দিয়ারবাকির শহরে 5 জন এবং ইরাক সীমান্তবর্তী হাক্কারি প্রদেশে নিহত হন আরও 6 পিকেকে যোদ্ধা। এদিকে সপ্তাহব্যাপী লড়াই শেষে তুরস্কের সিজার শহরের সেনা অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। তুরস্কের ইস্তাম্বুলে 2টি ভবন ধসে পড়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ভবন দুটি ধসে পড়ার পরপরই ওই এলাকায় ব্যাপক পরিমাণে ধুলো বাতাসে ছড়িয়ে পড়ে। রয়টার্স জানায় ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা তা জানতে উদ্ধারকারী দলের অভিযান চলছে। পর্যটন শহর ইস্তাম্বুলের ইস্তিক্লাল অ্যাভিনিউতে অবস্থিত ভবন দুটির একটি 5 তলা বিশিষ্ট। ইস্তাম্বুলের গভর্নর ওয়াসিফ শাহিন জানান, ধসে পড়ার আগে ভবন দুটি কাঁপতে থাকায় লোকজন বাইরে বেরিয়ে আসেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ভবনগুলোর একটি খালি হোটেল ও অন্যটি গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী আচরণ দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইইউর অর্থায়নে গড়ে তোলা ভবন ধ্বংস করে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানান মোঘেরিনি। তিনি বলেন, এমনটা চলতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সেখানে স্বনির্ভর অর্থনীতি গড়ে ওঠা সম্ভব নয়। এ সময় ফিলিস্তিনের বৈধ গণতান্ত্রিক কর্তৃপক্ষের নেতৃত্বে গাজা ও পশ্চিম তীরের একত্রীকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন মোঘেরিনি। চলমান সৌদি ইরান দ্বন্দ্ব নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবার পাক প্রধানমন্ত্রীকে ফোন করে দেশ দুটির সঙ্গে নওয়াজের সুসম্পর্ককে কাজে লাগিয়ে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, বৈরী দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক করতে নওয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব। এ সময় পাক প্রধানমন্ত্রী দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ হিসেবে তার সাম্প্রতিক রিয়াদ ও তেহরান সফর সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন। সৌদি আরবের শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে ঘিরে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবদমন হয়েছে। গেল মাসে সেনাপ্রধান রাহিল শরীফকে সঙ্গে নিয়ে রিয়াদ ও তেহরান সফর করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
ভারতের জম্মু কাশ্মীরে সরকারি বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 2 জন। কর্তৃপক্ষ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরের চৌকিবাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুপক্ষের বন্দুকযুদ্ধে শনিবার 2 সেনা সদস্য ও 4 জঙ্গি নিহত হয়। এ সময় 2 সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানান তারা। এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পাকিস্তান তাদের সহায়তা করছে বলে অভিযোগ ভারতের। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র উন্মোচিত করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ওই হামলায় পাকিস্তান জড়িত রয়েছে মামলার রাজসাক্ষী ডেভিড কোলম্যান হ্যাডলির এমন বক্তব্যের পর এমন দাবি তুলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মুম্বাই হামলায় সংশ্লিষ্টতা ছিল না, পাকিস্তানের এমন দাবির পক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানানো হয়। শুক্রবার ভিডিও কনফারেন্সে হ্যাডলি জানান, 2008 সালে মুম্বাইয়ের বিমানবন্দর ও নৌঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার। ভারতের রাজধানী দিল্লিতে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সভাপতি নেতৃত্বে একদল ছাত্র 2013 সালে আফজাল গুরুর ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ করে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কানাইয়া কুমার নামে পরিচিত ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের সেকশন 124 ধারায় মামলা করা হয়। আদালত কানাইয়া কুমারকে 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদিকে তার সহপাঠীরা মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন। কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের এক রাজনৈতিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেন মমতা। এর আগে অনুষ্ঠানের প্রধান চমক হিসেবে সাবেক বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও পরে দল থেকে বহিষ্কৃত রাজ্জাক মোল্লা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের এক সময়ের আস্থাভাজন মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অনুষ্ঠানে মমতা জোট নিয়ে কটাক্ষ করে বলেন, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের যে ভাব ছিল তা এখনো আছে। এবার বামেরা কংগ্রেসের সহচরী হচ্ছে। রেগুলার কাগজে চলছে আজকে এক ধরে 9 যোগ 9 ভোট। যে পিএম ইন্দিরা গান্ধীকে সেই বড় বড় কালো নোট দেয়ালে লিখে দিত। বাবা তাই জানি পোড়া গরু তো সিঁদুর এক দেখলে ভয়। সেই পিএম আজকে বলছে ভূতের মুখে রাম নাম। কেন? সিপিএম এসে ঘর করতে হবে কংগ্রেসকে। আর কংগ্রেসের নেতারাও বলছে আয় তবে সহচরী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ভাষা শহীদদের স্মরণে নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার করার প্রতিশ্রুতি কাউন্সিলম্যান ড্যানিয়েল ট্রাম্পের। নিউ জার্সিতে শহীদ মিনার দেখতে বাঙালিদের ভিড়। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের শরণার্থী নীতি দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। গ্রিসের দক্ষিণ সীমান্ত দিয়ে শরণার্থীদের মেসিডোনিয়ায় প্রবেশ পুরোপুরি ঠেকাতে দেশটিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া। এদিকে ফ্রান্সের ক্যালের জঙ্গল শরণার্থী শিবির থেকে 1000 শরণার্থীকে উৎখাতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের ক্যালের জঙ্গল শরণার্থী শিবিরে বসবাস করছে ব্রিটেন যেতে ইচ্ছুক কয়েক হাজার শরণার্থী, কিন্তু ব্রিটেন তাদের নিতে রাজি নয় আর ফ্রান্সও তাদের রাখতে আগ্রহী নয়। এই পরিপ্রেক্ষিতে ক্যালের জঙ্গল শরণার্থী ক্যাম্প থেকে শরণার্থীদের উৎখাতের পরিকল্পনার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এর পরদিনই ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের শরণার্থী নীতির সমালোচনা করেন। মার্কেলের অভিবাসন নীতি সাময়িক সুফল দিতে পারে, দীর্ঘমেয়াদে তা কার্যকর হবে না। জার্মানি একা তো সব শরণার্থীকে আশ্রয় দিতে পারবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, সিরিয়া, ইরাক অথবা আফ্রিকা থেকে আসা সব শরণার্থীকে আশ্রয় দিতে পারবে না ইউরোপ। জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপ করতে হবে এবং তাদের অভিবাসী নীতিতে পরিবর্তন আনতে হবে। শরণার্থী প্রবাহ ঠেকাতে ফরাসি প্রধানমন্ত্রীর মতো সীমান্তে কড়াকড়ি আরোপের কথা বলছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ গ্রিসকে 3 মাসের সময় বেঁধে দিয়েছে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য। যদি তা না করা হয় তবে সেনজেন রাষ্ট্রগুলোই গ্রিকদের অবাধ ভ্রমণের সুবিধা অন্তত 2 বছরের জন্য রহিত করা হতে পারে বলে ইইউ এর পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে।
এদিকে গ্রিসের দক্ষিণ সীমান্ত দিয়ে শরণার্থীদের মেসিডোনিয়ায় প্রবেশ পুরোপুরি ঠেকাতে দেশটিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া। মেসিডোনিয়ার একটি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়ান ক্রুজ বলেন, খুব শিগগিরই অস্ট্রিয়া তার সীমান্ত বন্ধ করে দেবে। আমি মেসিডোনিয়া সরকারকে বলেছি, প্রথমত আমরা সর্বোচ্চ 37,500 শরণার্থীকে নিতে পারবো। দ্বিতীয়ত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাব করছে প্রতিদিন কত মানুষ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকছে। আমাদের কোটা পূরণ হয়ে গেলেই সীমান্ত বন্ধ করে দেবো আমরা। একই দিন সার্বিয়ায় একটি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন শরণার্থীদের জন্য আর্থিক সহায়তার আহ্বান জানান। এদিকে সার্বিয়া থেকে যাতে কোনো শরণার্থী রোমানিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়াচ্ছে দেশটি। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলেছে, এবছর মাত্র 1.5 মাসেই অন্তত 80,000 শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে, আর ইউরোপে আসতে গিয়ে মারা গেছে অন্তত 400 জন। প্রতিদিন অন্তত 2,000 শরণার্থী সমুদ্র পাড়ি দিচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে হামলার মুখে থাকা খ্রিস্টানদের রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি যৌথ আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস ও রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। কিউবার রাজধানী হাভানায় এক বৈঠকে তারা এই আহ্বান জানান। খ্রিস্টান ধর্মের মূলধারা পূর্ব ও পশ্চিমের মধ্যে বিভক্ত হয়ে যাওয়ার 1000 বছর পর এই ঐতিহাসিক সাক্ষাতে মিলিত হলেন দুই ধর্মগুরু। শুক্রবার হাভানা বিমানবন্দরের টার্মিনালে পোপ ও রুশ অর্থোডক্স চার্চ প্রধান কিরিল পরস্পর কোলাকুলি করেন। বৈঠকে এই প্রভাবশালী ধর্মীয় নেতারা বলেন, সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে আসা শরণার্থীদের বড় ধরনের মানবিক সহায়তা প্রয়োজন। দেশ দুটিতে ব্যাপক হারে খ্রিস্টানদের দেশান্তরী হওয়ার ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তারা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সকে কমিউনিস্ট বলে আখ্যা দিলেন রিপাবলিক দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বার্নিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে খুব আনন্দিত বলেও জানান তিনি। এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে এক বিতর্কে ডেমোক্র্যাট দলের দুই মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্স সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির প্রশংসা করেন। তারা রাশিয়ার ক্রিমিয়া দখল করে নেওয়ারও সমালোচনা করেন। এদিকে শুক্রবার ফ্লোরিডার টাম্পটা শহরে নির্বাচনী প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। এতে প্রায় 10,000 মার্কিনী অংশ নেয়। এ সময় নিজেকে একজন উদ্যোক্তা দাবি করে প্রতিপক্ষ স্যান্ডার্সকে কমিউনিস্ট বলে কটাক্ষ করেন তিনি। আমি জানি না হিলারি ডেমোক্রেট দলের মনোনয়ন পাবে কিনা। যদি তা সম্ভব হয় তবে আমি তাকে অবশ্যই হারাতে পারবো। তবে এর চেয়েও ভালো লাগবে স্যান্ডার্সের মতো একজন কমিউনিস্টের বিরুদ্ধে লড়তে। গত 50 বছরের মধ্যে প্রথমবারের মতো কিউবার সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন কর্মকর্তার বরাতে আরটি জানায়, শিগগিরই দেশ দুটির মধ্যে বিমান চলাচল শুরু হবে। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে আগামী মঙ্গলবার হাভানা যাচ্ছেন যোগাযোগ মন্ত্রী অ্যান্থনি ফক্স। এর আগে গত ডিসেম্বরে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সমঝোতা হয়। 2014 সালে বারাক ওবামা ও রাউল কাস্ট্রো দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিমান চলাচলের বিষয়টি অন্যতম উদ্যোগ। আফ্রিকার দেশ মালির উত্তর পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ক্যাম্পে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে 5 শান্তিরক্ষী নিহত হয়েছেন। তবে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। নিহতদের সবাই গিনির নাগরিক বলে এক বিজ্ঞপ্তিতে ISPR এর পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার সকালে দেশটির কিদালের মিনসুমা ক্যাম্পে এ হামলা চালানো হয়। সেখানকার শান্তিরক্ষী মিশনের এক মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সন্ত্রাসীরা ক্যাম্পটিতে ঢুকে হামলা চালায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানায় তারা। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গেল সপ্তাহে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিম্বাকতু ক্যাম্পে হামলার ঘটনায় মালির এক সেনা সদস্য ছাড়াও নিহত হন 4 আক্রমণকারী। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গেল মাসে তেলের দাম $26 নিচে নেমেছিল, যা গেল 12 বছরের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার জ্বালানি তেলের দাম 12% পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $33.36। তবে শনিবার কিছুটা কমে এ দাম পৌঁছেছে $32.95। জ্বালানির দরে স্থিতিশীলতা না আসায় সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, সৌদি আরব
সহ ওপেকভুক্ত এবং বহির্ভূত দেশগুলো জ্বালানির উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় মেয়াদে 5 বছরের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন ক্রিস্টিন লাগার্ড। IMF এর নির্বাহী বোর্ডের ডিন অ্যালেক্সেই মোজহিন বিষয়টি নিশ্চিত করেছেন। এবার লাগার্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী। 60 বছর বয়সী এ নারী ব্রিটেন, জার্মানি, চীন, ফ্রান্স সহ আরো কয়েকটি দেশের সমর্থন পেয়েছেন এ দায়িত্ব গ্রহণের জন্য। 2011 সাল থেকে প্রথম নারী পরিচালক হিসেবে IMF এ দায়িত্ব পালন করছেন লাগার্ড। 2016 সালের 5 জুলাই শেষ হচ্ছে তার প্রথমবার দায়িত্ব গ্রহণের মেয়াদ। 188টি দেশে সম্মিলিত এই আর্থিক সংস্থাটি বিশ্বের মুদ্রানীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানির দরপতন, বেকারত্বের হার এবং ডলারের বিপরীতে রুবলের দরপতনের কারণে ক্ষতির মুখে পড়েছে রুশ অর্থনীতি। মন্দা কাটাতে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বেশ কিছু পদক্ষেপ নেয়ার পর আরও বাড়ছে মস্কোর বেকারত্বের হার। দ্রব্যমূল্য বাড়ার নিত্যপণ্য কিনতেও হিমশিম খাচ্ছে দেশটির সাধারণ মানুষ। বন্ধকি ঋণ নিয়ে যারা বাড়ি কিনেছেন, অর্থ সংকটে পড়ে তারাও বন্ধকি ঋণ পরিশোধ করতে পারছেন না। মাথা গোঁজা ঠাঁই হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। সময় মতো বিলও পরিশোধ করতে পারছেন না তারা। জানুয়ারির শেষ দিকে দেশটিতে ডলারের বিপরীতে রুবলের মান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। শুক্রবার ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সন্ত্রাস, উগ্রবাদ ও ব্লগার হত্যা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুদেশের জনগণের মধ্যে সৌহার্দ্য, ইতিবাচক মনোভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে। এর আগে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হোয়াইট হাউসের দক্ষিণ এশীয় বিষয়ক ন্যাশনাল সিকিউরিটিজ জ্যেষ্ঠ পরিচালক পিটার লেভয় এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের সঙ্গে বৈঠক করেন। ভাষা শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। নিউ ইয়র্কের মেয়র বিল ব্রাজিওর কাছ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে। এদিকে নিউ জার্সিতে সরকারি উদ্যোগে স্থাপিত প্রথম শহীদ মিনার এখন জননী জন্মভূমির নারী কাটা প্রবাসী সন্তানের কাছে মায়ের অমূল্য অস্তিত্ব যেন। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসরু। বাঙালির আত্মত্যাগের অমর স্মৃতি 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার স্থাপনে নিউ ইয়র্ক প্রশাসনের কাছে প্রবাসী বাঙালিদের দাবি অনেক দিনের। অবশেষে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম নকশা পছন্দ করে প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী শহীদ মিনার স্থাপনে। কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানসের নেতৃবৃন্দকে তার প্রতিশ্রুতির কথা জানান ড্যানিয়েল ড্রম। এর আগে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে গত বছর শেষ হয়েছে প্রথম পূর্ণাঙ্গ স্থায়ী শহীদ মিনার। লাল সবুজের একখণ্ড বাংলাদেশ, উঠছে স্বাধীন পতাকা। সম্পূর্ণ সরকারি অর্থে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের এই স্মৃতির মিনার নির্মিত হয়েছে বলে জানালেন এর উদ্যোক্তা। আর্কিটেক্ট হায়ার করছি, আর্কিটেক্টের ডিজাইন নিয়ে তারপরে আমরা এটা মানে আরও গভীরভাবে আমেরিকান গভর্নমেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে তারা আমাদেরকে ফান্ড দিয়ে আমরা এটা শুরু করছি। সে গৌরব হৃদয়ে মেখে নিতে সপরিবারে অনেকেই আসেন ছুটির দিনে এই শহীদ মিনারে। বাংলাদেশে সালাম করছিলাম বিকজ আমি বাংলাদেশে লাইক করি। মুক্তিযুদ্ধের বাঙালি কেবল স্বাধীনতায় অর্জন করেনি, সোনালী গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বে। নিউ জার্সির প্যাটারসনের এই শহীদ মিনার সেই সাক্ষ্যই বহন করে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। ভারতের উত্তর প্রদেশের রাজধানী এলাহাবাদে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে শুরু হয়েছে হিন্দুদের ধর্মীয় উৎসব বাসন্তী পঞ্চমী। উৎসবে অংশগ্রহণ করতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় কয়েক লাখ মানুষ এখন এলাহাবাদে অবস্থান করছেন। বাসন্তী পঞ্চমীতে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী সরস্বতীর পূজা করেন। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন বাসন্তী পঞ্চমীতে 3 নদীর মোহনায় স্নান করলে পুণ্য হয়ে যায়, সেই সাথে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া সম্ভব হয়। সরস্বতীকে বিদ্যা এবং সঙ্গীতের দেবী হিসেবে মানা হয়। তারা মনে করেন এই দিনে দেবীর আবির্ভাব হয়েছে সরস্বতী নদীর তীরে, তাই তাকে সরস্বতী নামে অভিহিত করা হয়।
মরণব্যাধি সিস্টিক ফিব্রিকসে আক্রান্ত 9 বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশু হঠাৎই বনে যায় বিশ্বখ্যাত সুপারহিরো আয়রন ম্যান। ভয়াবহ এক সুপার ভিলেনের হাত থেকে বাঁচায় পুরো সিডনি শহরকে। পুরস্কার হিসেবে সিডনি পুলিশ বিভাগের কাছ থেকে সে লাভ করে সম্মানসূচক মেডেলও। ভাবছেন কি করে সম্ভব? হ্যাঁ দর্শক, বাস্তবে না ঘটলেও প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুদের স্বপ্ন পূরণে কাজ করে এমন একটি দাতব্য সংগঠন মেক আ উইশ অস্ট্রেলিয়া এর আয়োজনে ঘটে পুরো ঘটনাটি। শহরের এক সংবাদকর্মীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। ভয়াবহ সন্ত্রাসী আল্ট্রনের লোকেরা দখল করে নিয়েছে সিডনির নিকটবর্তী ক্লার্ক আইল্যান্ড। পুরো শহর সন্ত্রাসী হামলার আশঙ্কায়। এই অবস্থায় সন্ত্রাসীদের হাত থেকে শহরকে বাঁচাতে আয়রনম্যান জুনিয়র সুপারহিরো আয়রন বয়ের কাছে সহায়তা চান নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার অ্যান্ড্রু সিপিওনি। পুলিশের আহ্বানে সাড়া দিলে তাকে দ্রুত হেলিকপ্টারে করে সিডনি নিয়ে আসেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সিডনি অপেরা হাউসের কাছে পৌঁছালে তাকে ঘিরে ফেলে আল্টন বাহিনীর সন্ত্রাসীরা। এ সময় নিজের সুপার পাওয়ারে একে একে সব সন্ত্রাসীকে কুপকাত করলে আয়রন বয়ের মুখোমুখি হন চিরশত্রু আল্টন। এ সময় অসামান্য দৃঢ়তায় তাকে পরাস্ত করে মাটিতে ফেলে দিলে দ্রুত নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে ফেলে আল্টনকে। নিশ্চিত এক সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পায় সিডনি শহর। সেই সঙ্গে মুক্ত হন অপহৃত সংবাদকর্মী হোপ জয়। বাস্তবে না হলেও দুরারোগ্য ব্যাধি সিস্টিক ফিব্রোসিসে আক্রান্ত 9 বছর বয়সী ডমিনিকের একদিনের সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণে পুরো বিষয়টি আয়োজন করে দাতব্য সংগঠন মেক আ উইশ অস্ট্রেলিয়া। আয়োজন শেষে সিডনি অপেরা হাউসের সামনে এক অনুষ্ঠানে সম্মানসূচক মেডেল পরিয়ে দেন পুলিশ কমিশনার। প্রিয় সিডনিবাসী, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যারা আজ এখানে এসেছেন হয়তো স্বপ্নেও ভাবেননি কোনো সুপারহিরোকে দেখতে পাবেন আপনারা। এদিকে ডমিনিকের এই স্বপ্ন পূরণের খবরে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আয়রনম্যান খ্যাত জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। ডমিনিককে অ্যাভেঞ্জার্সের একজন সম্মানিক সদস্য করারও ঘোষণা দেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। শিগগিরই পুরো দেশ পুনরুদ্ধারের অঙ্গীকার সিরীয় প্রেসিডেন্ট আসাদের। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিদ্রোহীদের। উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের চূড়ান্ত অনুমোদন মার্কিন সিনেটে। চীনের আপত্তি সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন। জার্মান চ্যান্সেলরের শরণার্থী নীতির সমালোচনায় ফরাসি প্রধানমন্ত্রী। অভিবাসী ঠেকাতে মেসিডোনিয়াতে প্রস্তুত থাকার আহ্বান অস্ট্রিয়ার। এবং ভেনেজুয়েলায় জিকায় আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু। প্রাদুর্ভাব মোকাবেলায় ব্রাজিলে 2 লক্ষাধিক সামরিক সদস্য মোতায়েন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।